একটি মাথার খুলি, আর সেটাই একটা মাত্র দাঁত। সেখান থেকেই খুঁজে বের করতে হবে এই খুলিটা কার আর কে তাকে হত্যা করলো, কিন্তু কিভাবে। অন্য কেসগুলোতে সাধারণত যাকে হত্যা করা হয় তার পরিচয় জানা থাকে, পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করে, কিন্তু এই কেসে ভিকটিমকে তাও কেউ জানে না। একটি খুলি থেকে হত্যাকারী পর্যন্ত খুঁজে বের করা এবং ক্লুলেস একটা হত্যার রহস্যময় কাহিনী নিয়ে হরর, সাসপেন্স এবং থ্রিলারে ভরা একটি মুভি কোল্ড কেস নিয়ে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ মূল টুইস্ট একদম শেষে জানতে পারবেন। পুরো গল্পটি মিস্টেরিয়াস, তাই স্কিপ করা যাবে না। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। মুভির শুরুতে একটি মেয়েকে দেখি, তার নাম মেধা বিবাহিত মেয়ে। সে একটি নিউজ চ্যানেলের জন্য ভূতের ঘটনা নিয়ে ডকুমেন্টারি তৈরি করে। তার একটি ছোট মেয়ে আছে যার নাম চিন্নু। রিসেন্টলি মেধা ডিভোর্সের জন্য আবেদন করছে এবং বর্তমানে মেধা তার মেয়েকে নিয়ে আলাদা থাকছে। একদিন সকালে একজন জেলে নদীতে মাছ ধরতে জাল ফেলে। যখন জাল তুলে সে একটি পলিথিন পায়। পলিথিন খুলে দেখে একটি মানুষের মাথার খুলি। এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। এরপর মিডিয়া এবং পুলিশ তৎক্ষণাৎ সেখানে যায় এবং ফরেনসিক্স ডাক্তাররাও সেখানে উপস্থিত হন। মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ায় পুলিশের উপর চাপ বাড়তে থাকে। তখন পুলিশ কেসটি সমাধানের জন্য একজন দক্ষ পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়, যার নাম সত্যজিৎ। অন্যদিকে মেধা তার জন্য নতুন একটি বাড়ি খুঁজছে। মেধা শহর থেকে কিছুটা দূরে একটি বাড়ি দেখতে যায়। বাড়িটি দেখে সে খুব পছন্দ করে। এরপর সে ঠিক করে বাড়িটি ভাড়া নিবে। এদিকে সত্যজিৎ তার টিম নিয়ে তদন্ত করতে শুরু করে। তখন ডাক্তার পুলিশ অফিসার সত্যজিৎকে বলে এই খুলি একটি মেয়ের এবং তার বয়স হতে পারে 25 থেকে 30 বছরের মধ্যে এবং সে মারা গেছে 6 মাস থেকে 1 বছর আগে। সেই হিসেবে মেয়েটির মৃত্যু হয়েছিল সেপ্টেম্বর 2019 সালে। এরপর সেখান থেকে ফিরে আসার পর সত্যজিৎ তার টিমের সবাইকে বলে মহিলাদের মিসিং রিপোর্ট খুঁজতে, বিশেষ করে যাদের বয়স 25 থেকে 30-এর মধ্যে এবং যারা এই সময়টার মধ্যে মিসিং হয়েছিল। অন্যদিকে মেধা চিন্নুকে নিয়ে নতুন বাড়িতে চলে আসে। যখন চিন্নু পুরনো বাড়ি ছেড়ে যাচ্ছিল সে একটি পুতুল নিয়ে আসে, যা তাকে তার খালা অর্থাৎ মেধার বোন দিয়েছিল। যেহেতু মেধার বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া চলছিল তাই সে মাঝে মাঝে তার আইনজীবীর সাথে দেখা করতে যায়। তার আইনজীবীর নাম ছিল হারিতা। একদিন কথাবার্তার মধ্যে হারিতা মেধার বোন সম্পর্কে প্রশ্ন করে এবং তখন আমরা জানতে পারি যে মেধার বোন হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করত। তার প্যারানর্মাল কার্যকলাপ নিয়ে জানার খুব আগ্রহ ছিল, কিন্তু রিসেন্টলি সে আত্মহত্যা করেছে। এদিকে সত্যজিৎ ও তার টিম গত 2 বছরের মিসিং রিপোর্ট নিয়ে সেই তালিকাটি ফিল্টার করার পর 37 জন ব্যক্তির বিষয়ে জানতে পারে, যাদের বয়স 25 থেকে 30-এর ভিতরে ছিল এবং যারা সেই সময়ের মধ্যে নিখোঁজ হয়েছিল। এরপর সত্যজিৎ তার টিমকে এই 37 জনের ব্যাপারে খোঁজ নিতে পাঠায় এবং সেই খুলি ফেস রিকনস্ট্রাকশন ল্যাবে পাঠায়। তখন সত্যজিৎ চিন্তা করতে থাকে যে খুলি যেহেতু নদীতে পাওয়া গেছে তাহলে অন্য বডি পার্টও আশেপাশে পাওয়া যেতে পারে। অন্যদিকে দেখা যায় মেধা তার মেয়েকে স্কুলে পাঠায়। এরপর যখন সে বাড়িতে একা ছিল তার বাড়িতে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে, যেমন বেসিন থেকে চুল বের হওয়া, বরফের টুকরো, স্পাইডার পাওয়া, হঠাৎ পিছনে কালো ছায়া চলে যাওয়া, এমন প্যারানর্মাল অনেক কিছু এই বাড়িতে দেখা যায়। সেই রাতে মেধা এবং তার মেয়ে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ তাদের রুমে অনেক পানি ঢুকতে থাকে। মেধা দরজা খুলে দেখে বাইরে তার ঘরের কাজের মহিলা দাঁড়িয়েছিল। সে খুব ভয় পেয়ে গিয়েছিল। তখন কাজের মহিলা মেধাকে বলে, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ কেউ মুখের উপর পানি ছিটিয়ে দিল, উঠে কাউকে দেখলাম না। এরপর রান্নাঘরে কারো কান্নার শব্দ শুনছিলাম, কিন্তু যখন সেখানে গিয়েছিলাম তখন সেখানে কেউই ছিল না। এরপর একজন সেই খুলি থেকে 3D মডেল তৈরি করছিল, কিন্তু এই খুলির মুখায়ব 37 জনের তালিকায় কারোর সাথেই মেলেনি। তখন লোকটি বলে এই ব্যক্তিটি তালিকায় নেই, আমাদের অন্য কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে। এখন সত্যজিৎ এই শনাক্তকরণের জন্য আবার তদন্ত শুরু করে, কিন্তু অনেক অনুসন্ধান করার পরও সত্যজিৎ কোনো ক্লু পাচ্ছিল না। তখন তাদের মনে হয় হয়তো যে মারা গেছে সে কেরালার নয়, সে হয়তো অন্য কোনো শহরের, বা হয়তো এই মেয়ে অনাথ ছিল আর তাই কেউ তার জন্য মিসিং রিপোর্ট করেনি। এরপর সিনিয়র অফিসার সকল পুলিশ সদস্যদের একত্রে করে একটি মিটিং ডাকে এবং ওই কেসের রিপোর্ট সম্পর্কে জানতে শুরু করে। তখন সত্যজিৎ তাদের জানায় ওই খুলিতে একটি দাঁত ছিল, সেটা আলাদাভাবে লাগানো হয়েছিল, যার ফলে সেটি আটকে ছিল। যেহেতু এই দাঁত আলাদা লাগানো, তাহলে এই ব্যাপারে যদি হাসপাতালগুলো থেকে কোনো তথ্য আমরা পাই তাহলে হয়তো ভিকটিমের ব্যাপারে কোনো ইনফরমেশন বের করা সম্ভব হবে। যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে তদন্ত করি তবে আমরা অবশ্যই কিছু প্রমাণ পেতে পারি। তখন সিনিয়ররাও এই বিষয়ে একমত হন। তারপর সত্যজিৎ চেন্নাইতে একজন ডেন্টাল ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে যায়, যার নাম ডাক্তার মাধবান। ডাক্তার মাধবান সত্যজিৎকে বলেন প্রত্যেক ব্যক্তির দাঁতের প্যাটার্ন আলাদা আলাদা হয়। তুমি যদি এই দাঁতের প্যাটার্ন দিয়ে ডেন্টাল হাসপাতাল থেকে ডাটা সংগ্রহ করতে পারো তাহলে হয়তো তুমি তোমার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে। তখন সত্যজিৎ কেরালায় ডেন্টাল হাসপাতালে এই রকম প্যাটার্ন কয়টি অর্ডার করা হয়েছিল এবং কারা করেছিল সেই সব অর্ডারের তালিকা সংগ্রহ করে এবং তারপর তার টিমকে বলে প্রতিটি ব্যক্তিকে একে একে ফোন করে জিজ্ঞাসা করতে, আর যে ব্যক্তি আমাদের ফোনে রেসপন্স দেবে না সে আমাদের ভিকটিম।
এদিকে মেধার বাড়িতে ভৌতিক ঘটনাগুলি খুবই বেড়ে যায়। একদিন তার ফ্রিজে কেউ একটি খাওয়া আপেল রেখে যায়। মেধা চিন্নুকে জিজ্ঞাসা করে, তুমি কি আপেল খেয়েছো? চিন্নু বলে, না আমি আপেল খাইনি, কিন্তু আপেলটা দেখে মনে হয় যে খেয়েছে তার একটা দাঁত ছিল, যা ওই আপেলে স্পষ্ট বোঝা যায়। এইসব ঘটনার পর মেধা নিশ্চিত হয়ে যায় যে তার বাড়িতে সত্যিই অস্বাভাবিক কিছু আছে। এরপর তার এক বন্ধুর সাহায্যে সে একজন প্যারানর্মাল এক্সপার্ট জহরা নামের এক মহিলার সাথে দেখা করে। জহরা একজন অন্ধ মানুষ, অন্য জগতের আত্মাদের শব্দ শুনতে পারত এবং তাদের সাথে যোগাযোগ করতে পারত। মেধা তাকে অনুরোধ করে তার বাড়িতে একবার আসতে এবং দেখতে সত্যি কি বাড়িতে কোনো কিছু আছে কিনা। তারপর জোহরা ঠিক রাত 3টায় মেধার বাড়িতে আসে। সে মেধার সাথে কথা বলে এবং তার শক্তির সাহায্যে জোহরা অন্য জগতের কিছু অনুভব করতে শুরু করে এবং চেষ্টা করে বুঝতে যে এখানে কোনো আত্মা আছে কিনা এবং সে কি চায়। এদিকে সত্যজিৎ তার টিমের একজনের কাছ থেকে একটি মেসেজ পায়। তখন জানতে পারে যে এই লিস্ট দেওয়া হয়েছে, তাদের একজনকে কলে পাওয়া যাচ্ছে না, তার ডিটেলস আমি আপনাকে পাঠাচ্ছি। এদিকে জোহরা তার তন্ত্রমন্ত্রের সাহায্যে জানতে পারে ওই আত্মার নাম ইভা মারিয়া এবং সে এই ঘরের ভিতর ঘুরছে। আর সত্যজিৎও তার তদন্তে যাকে পায় তার নাম ইভা মারিয়া। এই মৃত মেয়ের নাম ইভা মারিয়া, যার বয়স 29 বছর ছিল। অর্থাৎ খুলিটি ইভা মারিয়ার। এতদিনে তারা শিওর হয়। এতদিন খুঁজে তারা মাত্র ভিকটিমের পরিচয় খুঁজে পায়। এবার পরিচয় কনফার্ম করার পাশাপাশি খুনিকে খোঁজা শুরু করে। এদিকে মেধা তার বাড়ির ফ্রিজ থেকে অদ্ভুত কিছু অনুভব করছিল। এক রাতে সে স্বপ্নে দেখে তার মেয়ে চিন্নু তার পাশে নেই। খুঁজতে খুঁজতে দেখে ফ্রিজের ভিতর বরফে জমে গেছে। এসব দেখে সে ভয় পেয়ে যায়। সে মনে করেছিল যে ফ্রিজের মধ্যে কিছু সমস্যা আছে, যার কারণে বাড়িতে এই ভীতিকর ঘটনা ঘটছে। তাই সে বাড়ির মালিককে ফোন করে বলে ফ্রিজটি সরিয়ে নিতে, আর সে একটি কালো কাপড় দিয়ে ফ্রিজটি ঢেকে দেয়। এরপর সত্যজিৎ ইভা মারিয়ার আধার কার্ড খুঁজে পায়। তারপর সে আধার কার্ডের ছবিটি 3D মডেল করা খুলির সাথে মিলিয়ে দেখে এবং মুখের অবয়ব মিলে যায়। তখন সত্যজিৎ নিশ্চিত হয়ে যায় যে মৃত ব্যক্তিটি ইভা মারিয়া। তখন সত্যজিৎ ইভা মারিয়া সম্পর্কে আরও জানার জন্য তার গ্রামে যায়। সত্যজিৎ গ্রামে গিয়ে দোকানদারকে ইভা সম্পর্কে জিজ্ঞাসা করে এবং খোঁজ নিয়ে তার গ্রামের বাড়ি চলে যায়। তখন জানা যায় ইভার বাবার নাম ফিলিপ। তার প্রথম সন্তান ছিল ইভা মারিয়া, কিন্তু ছোটবেলায় ইভার মা মারা যায়। এরপর তার বাবা ফিলিপ অন্য একজন নারীকে বিয়ে করেন, যার নাম লেসি। তাদের দুটি সন্তান হয়, কিন্তু লেসি ইভা মারিয়াকে মোটেই পছন্দ করতেন না। তাই ফিলিপ তাকে পড়াশোনার জন্য দূরে পাঠিয়ে দেয় এবং তাকে হোস্টেলে রেখে দেয়। তারপর থেকে ইভা মারিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না এবং কয়েক বছর পর ফিলিপও মারা যায়। কিন্তু মৃত্যুর আগে ফিলিপ তার সমস্ত সম্পত্তি ইভার নামে লিখে দেয়। এরপর ইভা তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয়। তবে এই কাজটি সে এক ব্রোকারের মাধ্যমে করেছিল, সে এখানে আসেনি। এরপর সেই লোকটি জানায় যে ফিলিপের দ্বিতীয় স্ত্রী এবং তার সন্তানরা এখানেই থাকে। একটু পর সেই ডিলারও সেখানে আসে, যার মাধ্যমে সম্পত্তি বিক্রি করা হয়েছিল। এখন তার সাহায্যে সত্যজিৎ ইভার সৎ মায়ের সাথে সাক্ষাৎ করতে যায় এবং লেসির সাথে কথা বলে জানতে পারে ইভা একটা সাউথ ইন্ডিয়ান ছেলেকে বিয়ে করেছিল এবং সবকিছু বিক্রি করে এখান থেকে চলে যায় আর তার সাথে থাকতে শুরু করে। এদিকে মেধা জোহরার সাথে সাক্ষাৎ করতে আসে। জোহরা তাকে বলে ইভা মারিয়ার আত্মা তোমার সাথে ফ্রিজের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে। সম্ভবত সে তোমার সাহায্য চাচ্ছে। যদি তুমি তাকে এড়িয়ে যাও তবে সে কখনোই তোমাকে ছাড়বে না। তাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি যদি তার থেকে জানতে পারো সে আসলে কি বলতে চাচ্ছে। এরপর মেধা জোহরার পরামর্শ মেনে ফ্রিজটি চালু করে আর খোঁজ নেওয়ার চেষ্টা করে যে কোথা থেকে এই ফ্রিজটি এসেছে আর এর পেছনের রহস্য কি। এদিকে সত্যজিৎ জানতে পারে ইভা মারিয়ার ফোনের শেষ লোকেশন ছিল বারাণসী, কিন্তু একটা বিষয় খুবই কনফিউজিং ছিল, কারণ ইভা মারিয়ার মোবাইলের লাস্ট লোকেশন অনুযায়ী সেটা এপ্রিল 2020 পর্যন্ত চালু ছিল, কিন্তু ডাক্তারের মতে ইভার মৃত্যু হয় সেপ্টেম্বর 2019-এর মধ্যে। এরপর সে ইভা মারিয়ার নাম্বার তার মোবাইলে সেভ করে এবং ইভা মারিয়ার ফেসবুক সার্চ করে দেখে ডিপিতে বারাণসীর ছবি আছে। এদিকে মেধা ইভা মারিয়ার ফেসবুক আইডিতে দেখে তার আইনজীবী বন্ধু হারিতার সাথে ইভা মারিয়ার মিউচুয়াল ফ্রেন্ড আছে। তাই এখন মেধা হারিতাকে কল করে ইভা মারিয়ার সম্পর্কে জানতে চায়, কিন্তু হারিতা কিছুই বলতে পারে না। সে বলে হয়তো কোনো ক্লায়েন্ট হতে পারে, কাল দেখে বলবো। এদিকে সত্যজিৎ ম্যারেজ রেজিস্টার অফিস থেকে ইভার স্বামীর বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং সত্যজিৎ ইভার স্বামীর সাথে সাক্ষাৎ করতে যায়। অন্যদিকে মেধার আইনজীবী হারিতা মেধাকে ফোন করে বলে আমি ইভা মারিয়াকে দেখেছি, সে আমার পুরানো ক্লায়েন্ট ছিল। 2019 সালে তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়েছিল। তার স্বামী সম্ভবত এখন তোমার চ্যানেলে কাজ করছে, তার নাম দর্শন দেব। এটা শোনার পর মেধা তার অফিসে দর্শনের কেবিনে যেতে চেষ্টা করে, কিন্তু সত্যজিৎ ইতিমধ্যেই দর্শনের কেবিনে বসে আছে। পুলিশ দেখে সে আর দর্শনের কেবিনে যায় না। অন্যদিকে সত্যজিৎ দর্শনকে ইভা মারিয়া সম্পর্কে জিজ্ঞেস করছে, কিন্তু দর্শন সত্যজিৎকে বলে আপনি পরে আমার বাড়িতে আসুন, তখন আমি আপনাকে সবকিছু বলবো। এরপর সত্যজিৎ দর্শনের বাড়িতে যায় আর সে সত্যজিৎকে তার এবং ইভার সম্পর্কের ব্যাপারে বলতে শুরু করে। দর্শন বলে আমি এবং ইভা প্রেম করে বিয়ে করেছিলাম, তখন ছিল আমাদের জীবনের সেরা মুহূর্ত, কিন্তু বিয়ের কিছু বছর পর দুজনের মাঝে ঝামেলা শুরু হয়। তারপর ইভা নিজেই ডিভোর্সের আবেদন করে। ইভার প্রায় 1 কোটি টাকা ছিল। আমি কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করি, কিন্তু যখন আমাদের ডিভোর্স হওয়ার কথা উঠলো
তখন সে তার টাকা চাইতে শুরু করলো। তারপর আমার বর্তমান শ্বশুর আমাকে সাহায্য করলো এবং তার সাহায্যে আমি ইভার সব টাকা ফিরিয়ে দিলাম। এরপর থেকে আমি তাকে কোথাও দেখতে পাইনি। এরপর তাদের বিয়ে এবং বিয়ের পরে কোথায় থাকতো সব বিস্তারিত জেনে সত্যজিৎ সেখান থেকে চলে যাচ্ছিল। তখন দর্শনদেব জিজ্ঞাসা করে যে এতদিন পর এইগুলো কেন জানতে চাচ্ছেন। সত্যজিৎ বলে, তুমি ভয় পেও না, এটা একটা জেনারেল ইনকোয়ারি, আর ইভা মারা গেছে, সে তোমার নামে অভিযোগ দিতেও পারবে না। এটা বলে সেখান থেকে চলে যায়। পরদিন ডাক্তার মাধবান সত্যজিৎকে ফোন করে বলে, তোমার মামলার মতো একটি মেয়ের কাটা হাত পাওয়া গেছে এবং সেই মামলা ঠিক তোমার মামলার মতোই অমীমাংসিত, এটা হয়তো তোমাকে কোনোভাবে হেল্প করতে পারে। তখন এটি শোনার পর সত্যজিৎ ওই হাতের ডিএনএ রিপোর্ট এবং কিছু তদন্তের তথ্য মিলিয়ে দেখে এই হাতটি ইভা মারিয়ার। এদিকে মেধা তার আইনজীবী হারিতার সাথে দেখা করে। হারিতা তাকে বলে তার মাধ্যমে ইভা মারিয়ার ডিভোর্সের আবেদন করেছিল। ডিভোর্সের পর আমি তাকে কয়েকবার দেখেছিলাম। তারপর সে ভারতের সব মন্দির ভ্রমণের পরিকল্পনা করছিল যেন তার পুরনো অতীত ভুলে যেতে পারে। এরপর মেধা ইভার অফিসে গিয়ে তদন্ত শুরু করে। তখন একটি মেয়ে মেধাকে জানায়, আমি ইভাকে আমার বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু সে বলেছিল যে সে বারাণসীতে আছে এবং তার বিয়েতে আসতে পারবে না। এগুলো সে মেসেজ করে বলেছিল। এদিকে সত্যজিৎ এবং তার টিম চেন্নাইয়ের ফরেন্সিক্স ল্যাবে যায়। তখন ডাক্তার সত্যজিৎকে বলে, আমরা ওই হাতটি ভালোভাবে পরীক্ষা করেছি, সেখানে আমরা কিছু চুল পেয়েছি যা নখের মধ্যে আটকে ছিল এবং ওই চুলগুলো ছোট। আমরা সেগুলো ডিএনএ রিপোর্ট করছি। যদি আপনার কাউকে সন্দেহ থাকে তবে আপনারা দুজনে ডিএনএ মিলিয়ে দেখতে পারেন, এটা হয়তো আপনাদের সাহায্য করবে কোনি পর্যন্ত পৌঁছাতে। এরপর সত্যজিৎ এবং তার টিম ইভার হোস্টেলে যায়। সেখানে ইভা থাকতো। সেখানে ইভার ব্যাপারে জিজ্ঞাসা করলে একজন মহিলা সত্যজিৎকে বলে ইভা এখান থেকে কোনো কিছু না বলেই চলে গিয়েছিল। এরপর তার এক বন্ধু তার সব জিনিসপত্র নিয়ে যায়। তখন ইভাকে কল করলে সে কল না ধরে মেসেজ করে রিপ্লাই দেয়। তখন সে সত্যজিৎকে জানায় কিছুদিন আগে একটা মেয়ে এখানে এসেছিল যে একই ধরনের প্রশ্ন করছিল। এরপর সত্যজিৎ তাকে বলে, পরের বার ওই মেয়ে যদি এখানে আসে তাহলে আমাকে দ্রুত জানাবেন। এরপর সত্যজিৎ ইভার ফেসবুক থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়। তখন তারা টিম মিটিং ডাকে। সত্যজিৎ বলে ইভার মৃত্যুর পরেও তার ফোন এবং ফেসবুক চালিয়ে অপরাধী ইভা মারিয়া সেজে বিভিন্ন দিকে ভ্রমণ করেছিল, যাতে সবাইকে এটা বিশ্বাস করানো যায় যে ইভা এখনো বেঁচে আছে। অপরাধী ইভার ফোন থেকে সবাইকে মেসেজে রিপ্লাই করতো আর ছবি তুলে ফেসবুকে পোস্ট করতো। আর কোভিড শুরু হবার পর অপরাধী তার শহর কেরালায় ফিরে এসেছে। যেহেতু সেখান থেকে সরকারি বাসে করে সবাইকে ফিরিয়ে আনা হয়েছিল, তাই এখন আমাদের জানতে হবে কে কে সেখান থেকে 13 এপ্রিলের পর ফিরে এসেছিল। এরপর যাত্রীদের লিস্ট দেখে সত্যজিৎ সব তথ্য পায়। ইভা মারিয়ার নামও সেখানে ছিল। সত্যজিৎ তার আঙ্কেলের নামও সেখানে দেখে, তাই সে তার আঙ্কেলের সাথে দেখা করতে যায়। সত্যজিৎ ইভার ছবি তার চাচাকে দেখিয়ে ইভা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তার আঙ্কেল বলে, ইভাকে আমি দেখেছি কিন্তু এই মেয়ে নয়। এছাড়া ইভা কিভাবে মারা যাবে, কারণ আমি তাকে কয়েকদিন আগেও দেখেছি। এরপর সত্যজিৎ আবার একটি মিটিং ডাকে। তখন বলে ডিভোর্সের পর ইভার অনেক টাকা ছিল, তাই এটা সম্ভব যে কেউ তাকে হত্যা করেছে টাকার জন্য এবং যাতে কেউ সন্দেহ না করে সেজন্য খুনি তার ফোন ব্যবহার করতে থাকে। সত্যজিৎ বলে ইভার হত্যাকারী একজন মহিলা, তার ছোট চুল ছিল। এরপর ওয়ার্ডেন সত্যজিৎকে ফোন করে বলে যে মেয়ে হোস্টেলে ইভার ব্যাপারে জানতে এসেছিল, তাকে এখন টিভিতে দেখা যাচ্ছে, আসলে সে ছিল মেধা। এরপর সত্যজিৎ মেধার সাথে দেখা করেন। মেধা এবং সত্যজিৎ ইভার মামলার রিপোর্ট নিয়ে কথা বলার সময় মেধা তাকে তার বাড়িতে ঘটিত অস্বাভাবিক ঘটনাগুলি সম্পর্কে বলে। সে সত্যজিৎকে বলে যে কেন তাকে এই তদন্ত শুরু করতে হয়েছিল, কিন্তু সত্যজিৎ তাকে বিশ্বাস করেন না, কারণ তার এসব বিশ্বাস ছিল না। এই সময় সত্যজিৎ তার আঙ্কেল থেকে একটি ফোন পায়। তার সাথে কথা বলার পর সত্যজিৎ মেধাকে বলে হত্যাকারীকে আমরা খুঁজে পেয়েছি। এটা বলে তিনি তার ফোন থেকে একটি ছবি বের করে এবং মেধাকে দেখায়। মেধা ছবি দেখে চমকে ওঠে। এরপর আসল ক্লাইম্যাক্স শুরু হয়, যেই টুইস্টের জন্য এতক্ষণ অপেক্ষা। তখন সত্যজিৎ মেধাকে বলতে শুরু করে আর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখি হারিতা এবং ইভা গাড়িতে করে যাচ্ছিল। সেদিন হারিতা ইভার ডিভোর্স করিয়েছিল, তাই তিনি ইভার সম্পর্কে সবকিছু জানতেন। তখন হারিতা ইভাকে মন ভালো করতে পরামর্শ দেয়। তখন ইভা বলে, দেখো আমার কাছে কত টাকা, আমি এই টাকার বিনিময়ে হলেও একটু শান্তি চাই, তাও পাচ্ছি না। এরপর হারিতা বলে, দেখো আমার কত সমস্যা, আমি সব কিছুর মাঝেও কত হাসি খুশি থাকার চেষ্টা করছি। তোমার এখন নিজেকে ডিভোর্সই মনে করা উচিত নয় এবং তোমার এখন এই পরিস্থিতির মোকাবেলা করা উচিত। এরপর ইভা তার স্বামীর কাছ থেকে নেওয়া সব টাকা নিয়ে হোস্টেলে থাকতে যাচ্ছিল। তখন হারিতা ইভাকে আজ রাতে তার বাড়িতে থাকতে বলে। ইভা রাজি হয়ে যায়। ইভা রাতে সেখানে থাকছিল কিন্তু খুবই হতাশাগ্রস্ত ছিল। সে কান্না করছিল আর বলছিল অনেক দূরে কোথাও চলে যাবে, কিন্তু হারিতার মনে টাকার লোভ জাগে। সে ইভার টাকা ভাগিয়ে নেওয়ার জন্য ভাবতে থাকে। এরপর হারিতা ইভাকে তার বাড়িতে গলা বেঁধে হত্যা করে। তারপর তার দেহ টুকরো টুকরো করে কাটে, পলিথিনে প্যাক করে একটি লাল রঙের ফ্রিজে রেখে দেয়। বন্ধুরা, এটাই সেই লাল ফ্রিজ যা আমরা মেধার বাড়িতে দেখেছি। এরপর যখনই হারিতার সুযোগ পেত সে একে একে বিভিন্ন জায়গায় গিয়ে দেহের অংশগুলো ফেলে দিত। হারিতা ইভার সব টাকা মেরে দেয়, কিন্তু তবুও তার লোভ শেষ হয়
হয় না। পরে হারিতা নিজেই ইভা মারিয়া সাজে, তার ছবি ইভার আধার কার্ডে লাগিয়ে। এরপর সে ব্যাংকে গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট খোলে এবং একজন ব্রোকারের মাধ্যমে ইভার গ্রামের বাড়িতে গিয়ে ইভা সেজে সব সম্পত্তি বিক্রি করে। তারপর হারিতা ইভার ফোন নিয়ে নানান জায়গায় ঘুরে এবং ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আর সবার সাথে মেসেজে যোগাযোগ করে, যাতে সবাই মনে করে ইভা এখনও বেঁচে আছে। সর্বশেষ হারিতা বারাণসী যায় এবং সেখানে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে মোবাইলে, আর সিমটা নষ্ট করে পানিতে ফেলে দেয়। তারপর সে এই শহরে ফিরে আসে আর ভাবে সবকিছু ভালোভাবে পরিকল্পনা মাফিক করতে পেরেছে। এরপর হারিতা এক রাতে মেধার বাড়িতে যায়। তখন সেখানে মেধার ডকুমেন্টসগুলো দেখতে শুরু করে, যা সে তদন্ত করে সংগ্রহ করেছিল। তখনই বিদ্যুৎ চলে যায়, অদ্ভুত শব্দ হতে থাকে আর লাল রঙের ফ্রিজটি স্বতঃস্ফূর্তভাবে ভাইব্রেট হতে থাকে এবং তা থেকে রক্ত বের হতে থাকে, যা দেখে হারিতা অনেক ভয় পায়। এরপর ফ্রিজের দরজাগুলো অটোমেটিক খুলে আর বন্ধ হতে থাকে। তবুও সে সামনে এগিয়ে যায় এবং ফ্রিজটি খুলে দেখে সেখানে সেই একই পলিথিন ব্যাগগুলো রাখা আছে, যার মধ্যে হারিতা ইভার কাটা টুকরাগুলো রেখেছিল। এটি দেখে হারিতার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর হারিতা পলিথিনগুলো ধরতে যায়, তখন সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যার ফলে হারিতা এই দুর্ঘটনায় মারা যায়। পরের দিন সত্যজিৎ মেধার বাড়িতে তদন্ত করতে যায়। মেধা পুরোপুরি নিশ্চিত ছিল যে ইভার আত্মা হারিতাকে হত্যা করেছে এবং তার প্রতিশোধ সম্পন্ন করেছে, কিন্তু সত্যজিৎ বলে, আমি এটা বিশ্বাস করি না, এটা হয়তো দুর্ঘটনা। আর এখানেই সিনেমাটি শেষ হয়। এই মুভিটি সবার অভিনয়, সিনেমাটোগ্রাফি এবং বিজিএমই সবই দারুণ লেগেছে। আর গল্পের ব্যাপারটা আপনাদের মতামতের জন্য তুলে রাখলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন এবং এমন ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।